তো সেই আইনটাও আসিফ নজরুল সাহেব সঠিকভাবে করতে পারেনি। বারের সঙ্গে কোনো আলোচনা করেনি, আমাদের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তার কিছু চুজি, তার কিছু ব্লু আইড লয়ারদের সঙ্গে কথা বলে কি অর্ডিন্যান্স করেছে। আজকে তো আসিফ নজরুল সাহেবকে তো সবাই বলে যে উনি বিএনপির প্রতি ঘেঁষা, বা অনেকে বলে বিএনপি নজরুল। বিচারটা অবিচার করে কখন? যখন গত 15 বছরে আসামি ছিলেন গণতন্ত্রের মা বলে যিনি খ্যাত বাংলাদেশের জাতীয় নেত্রী, শুধু বিএনপি না, বেগম খালেদা জিয়া, বা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের সফল নেতা জনাব তারেক রহমান, কিংবা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা, কিংবা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামিন পান না ওই ময়লার ট্রাকে আগুন লাগানোর সোকল্ড অভিযোগ। তাহলে এখন এই 11-12 মাসে আমাদের বিচার বিভাগ উত্তর দিক, রিট বেঞ্চ কোনটা সাহস করে এই সরকারের কার্যক্রমকে জুডিশিয়াল রিভিউর মধ্যে এনেছে? দেখেন, আমি এখানে কয়েকটি বিষয় আসলে আলোচনা করা দরকার সংক্ষেপেই, কারণ না হলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। একটা হচ্ছে যে আমার বন্ধুবর ব্যারিস্টার সারোয়ার সাহেব নাম বলেছেন, তো নাম বললে তো আরো অনেকগুলো নাম আসে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, তারপরে আপনার সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, আপিল বিভাগের বিচারপতি ছিল মোহাম্মদ ইমান আলী, এখন বোধহয় লন্ডনে থাকে, তারপরে মির্জা হোসেন হায়দার, নুরুজ্জামান ননি। আমি বলছি যদি পার্টিকুলারলি রায় ধরে ধরে যদি আপনি অ্যারেস্টের দাবি করেন, তাহলে তো গত 15 বছরে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের বহু বিচারপতিকে গ্রেপ্তার করতে হবে, যদি সারোয়ার ভাইয়ের পরামর্শ আমরা শুনি। তো সেই প্রত্যাশাটা আমি মানে ন্যায্য অন্যায্য বলছি না, এটা একটা আবেগের, একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আমি ধরতে চাই। যেটি দরকার ছিল সেটি প্রথম সমস্যা এই সরকারের, যে তারা শুরু থেকে আমার কাছে মনে হয়েছে খুব প্রি প্ল্যান, এবং খুব শব্দ তো পছন্দ আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের, মেটিকুলাস প্ল্যান ডিজাইন। তো ওনাদেরও মেটিকুলাস প্ল্যান 8ই আগস্ট ওত নেওয়ার পর থেকেই, যে আমরা ধীরে ধীরে সব করব। না হলে আপনি বলেন আমাদের দেশে তো আইনের শাসন করতে হবে, আপনি খায়রুল হককে অ্যারেস্ট করলেন 2-3টা হত্যা মামলার, এখানে তো তার সম্পৃক্ততা পাওয়াই যাবে না। আরেকটা জালিয়াতির, সেটাও। কিন্তু যে কাজটা প্রথমেই করা উচিত ছিল, এই জন্যই যদি ইভেন কোনো বিএনপি বা জামাতের বা অন্যান্য দলের কোনো দলীয় আইনজীবীও যদি আইন উপদেষ্টা হতো, ইউনূস সাহেব যদি এই ম্যাগনামিটিটা দেখাতেন, তাহলে অন্তত এই জিনিসটা অনুভূতি থেকে এবং তার অভিজ্ঞতা থেকে শুরুতেই একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে, এবং আমার আরেক সহ আলোচক ঠাকুর ভাই যেটা বলেছেন, দণ্ডবিধির 120-124 সংশোধন করে, যে এই যে রায়ের মাধ্যমে বা বিচার বিভাগকে ব্যবহার করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে নির্বাচন ব্যবস্থাকে আপনার হিমঘরে পাঠিয়ে দেওয়ার যে কাজ জাস্টিস খায়রুল হকের নেতৃত্বে তদানীন্তন আপিল বিভাগ করেছিল, তো সেইখানে তো এই মামলাগুলো দাখিল করে রাষ্ট্রদ্রোহ মামলার মাধ্যমে অভিযোগের ভিত্তিতে বিচারে তো যা হওয়ার হবে, এটা বিচারকের ব্যাপার বা জাজদের ব্যাপার। কিন্তু এখন তো আপনি 11 মাস পর এটা দেখা যাচ্ছে এই সরকারের একটা প্যাটার্ন, যে অনেক গ্যাপে গ্যাপে গ্রেপ্তার করছে। একটা বিপদ হলেই, আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছে, অন্যান্য দলের নেতারাও বলেছে, যে কোনো বিপদে পড়লেই ওনারা আমাদের ডাকে, আবার সারা বছর খোঁজ থাকে না। তো এখানে একটা ভীষণের সাংঘাতিক অভাব। এবং সারোয়ার ভাই যেটা বললেন, দেখেন বিচার বিভাগের সংস্কারের জন্য আপনি যে প্রশ্ন করেছেন, যে সংস্কার কতটুকু লক্ষ্য করছেন, 12 মাস হয়ে যাচ্ছে, 5ই আগস্ট আর কয়েকদিনের ব্যাপার, আমি কোনো পরিবর্তন দেখিনি। এবং আসিফ নজরুল এবং বর্তমান মাননীয় প্রধান বিচারপতির জামানায় এই গত বছরের অক্টোবর না নভেম্বরে বোধহয় যে বিচারপতি নিয়োগ হলো, সেটাও আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতি আমাদের আইনজীবীদের হতাশ করেছে। এবং বারের সভাপতি জনাবে মাহবুবউদ্দিন খোকনের ভাষায় 4 জন ছাড়া উনি কাউকেই চেনেন না। এমন এমন ডিস্ট্রিক্ট জাজকে আসিফ নজরুল বিচারপতি বানানোর কাজে সফল হয়েছেন যারা রিটায়ারমেন্টে পিএলআর এ চলে গিয়েছিল। তো প্রথম কথা, এইটা বিচার বিভাগ সংস্কার কমিশন এই গভর্নমেন্ট করেছে ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সংস্কার কমিশনের রিপোর্ট পর্যন্ত আপনি অপেক্ষা করলেন না। আচ্ছা ঠিক আছে, আমরাও বেশ কিছু জজের পদত্যাগ দাবি করেছিলাম, শূন্যতা ছিল, প্রথমবার মানা যায়। কিন্তু এই যে একটা জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্সটা হয়েছে, এটা একটা ত্রুটিপূর্ণ। সারোয়ার ভাই খেয়াল করেছেন কিনা,
এটি অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অদ্ভুত একটা আইন হয়েছে। এইটা বাতিলের চেয়েও বড় দরকার, এটা অ্যামেন্ডমেন্ট। বিচারক নিয়োগের আইন প্রয়োজন, এটা আমাদের আইনজীবীদের দীর্ঘদিনের দাবি। এবং আমি এও জানি যারা ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় আছে তাদের কাছে এটা খুব পছন্দ হয়। একটা আইনের মধ্যে হলে রাজনৈতিক প্রভাব অটোমেটিক কমে যাওয়ার কথা। দুঃখিত। তো সেই আইনটাও আসিফ নজরুল সাহেব সঠিকভাবে করতে পারেনি। বারের সঙ্গে কোনো আলোচনা করেনি, আমাদের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তার কিছু চুজি, তার কিছু ব্লু আইড লয়ারদের সঙ্গে কথা বলে কি অর্ডিন্যান্স করেছে। আজকে তো আসিফ নজরুল সাহেবকে তো সবাই বলে যে উনি বিএনপির প্রতি ঘেঁষা, বা অনেকে বলে বিএনপি নজরুল। তো সেই বিএনপির যে মানে বিএনপি যেটি আইনজীবী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন, তারা তো স্টেট 2 দিন ধরে মিছিল করছে, ব্যানার লাগিয়েছে, বড় বড় প্লাকার্ড দিয়েছে যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনার পুনর্বাসন করার বিচারপতি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে, বাতিল করতে হবে এবং অর্ডিন্যান্স বাতিল করতে হবে। এইখানে আমি আমার বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে একটু অ্যামেন্ড করতে চাই। আর নিয়োগ নিয়ে যদি বিতর্ক আসে সেটাকে আরো সময় ধীরে সুস্থে করা ভালো, কোনো বিতর্ক অ্যাভয়েড করার জন্য। কিন্তু আইনটা বাতিল না করে বা অর্ডিন্যান্সটা বাতিল না করে অর্ডিন্যান্সটার অ্যামেন্ডমেন্ট দরকার, যাতে এই নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হয়। এবং কয়েকটি গুণাবলী বিচারপতি হওয়ার জন্য খুব জরুরি। একটা হচ্ছে তাকে আইনজীবী থেকে হতে হলে তাকে আউট অ্যান্ড আউট প্র্যাকটিসিং লয়ার হতে হবে। কারণ হাসিনা আক্তার, সারোয়ার ভাই, ঠাকুর ভাই দুজনই একমত হবেন যে এই প্রফেশন কিন্তু শিক্ষকতা না। আমাদের যে অভিজ্ঞতা তাতে মানে ম্যাট্রিক থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএল, ডক্টরেট ডিগ্রি অক্সফোর্ড থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্র্যাকটিসে এসে গায়ের কোট এবং গাউন ধোয়ার টাকা জোগাড় করতে পারিনি। এটা এমন একটা প্রফেশন যে তত্ত্ব এবং ব্যবহারের মেলবন্ধন লাগবে, যে কারণে প্র্যাকটিসিং লয়ার এটা একটা প্রথম পূর্ব শর্ত। নাম্বার 2 সততা, হাইয়েস্ট অর্ডারে। নাম্বার 3 সাহস। নাম্বার 4 রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, কিন্তু সেই বিশ্বাস যেন অযোগ্যতা না হয়, আর সেই বিশ্বাস যেন আবার একমাত্র যোগ্যতা না হয়। আমি শর্টে আসি। এই 11 মাসে সারোয়ার ভাই বলুক তো, আমার মত আমি তো দিচ্ছি, পরে সারোয়ার ভাই বলুক। এই 11 মাসে শোনেন, হাইকোর্ট সারা জীবন বিচার বিভাগে, উচ্চ আদালতে যখন জমি জমা নিয়ে মামলা হয় দুজন প্রাইভেট সিটিজেন, সেখানে তো আমাদের বিচার বিভাগ, সে ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, গণতান্ত্রিক বলেন, সরকারের আমলে বিচার বিভাগ ভালোই কাজ করে, অযোগ্য একেবারে না। আবার একটা খুনের মামলায় যেখানে সরকার বা সরকারি দলের কোনো আন্ডা পান্ডা জড়িত নাই, সেখানে তো আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ঠিকই বিচার করে। বিচারটা অবিচার করে কখন? যখন গত 15 বছরে আসামি ছিলেন গণতন্ত্রের মা বলে যিনি খ্যাত বাংলাদেশের জাতীয় নেত্রী, শুধু বিএনপি না, বেগম খালেদা জিয়া, বা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের সফল নেতা জনাব তারেক রহমান, কিংবা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা, কিংবা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামিন পান না ওই ময়লার ট্রাকে আগুন লাগানোর সো-কল্ড অভিযোগ। তাহলে এখন এই 11-12 মাসের আমাদের বিচার বিভাগ উত্তর দিক, রিট বেঞ্চ কোনটা সাহস করে এই সরকারের কার্যক্রমকে জুডিশিয়াল রিভিউর মধ্যে এনেছে? মানুষের মনে আইডিয়া কি ছিল যে 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপি, জামাত এরা বিচারালয়ে গেলে এদের টপমোস্ট নেতারা বিচার পাবে না, আর এখন মনে করছে বিএনপি, জামাত সহ এই বিরোধী দলরা গেলেই এখনকার যারা রাজনৈতিক দল তারা ন্যায় বিচার পাবে। মানুষের আস্থা তো হচ্ছে না।